প্রথম বিষয় রাশি কি? দেখো, এককযুক্ত সংখ্যাকে রাশি বলে। যেমন +2 কিমি -1 টাকা ইত্যাদি। +2 কিমি বলা হয়েছে, +2 এর একক কি? কিমি। ঠিক আছে, তাহলে +2 কিমি কি? একটা এককযুক্ত সংখ্যা, তাই আমরা +2 কিমিকে রাশি বলবো। বোঝা গেল? তারপরে দেখো কি বলছে, -1 টাকা। -1 এর একক কি? টাকা, তাই তো? তাহলে -1 টাকা কি হবে? একটা রাশি হবে। বোঝা গেল? এককযুক্ত সংখ্যাকে কি বলে? রাশি বলে। তাহলে +2 কিমি -1 টাকা এগুলো কি? রাশি। বোঝা গেল? তারপরের পয়েন্ট, নিয়ন্ত্রিত সংখ্যা কাকে বলে? নিয়ন্ত্রিত সংখ্যা কাকে বলে? একক বিহীন এবং ধনাত্মক অথবা ঋণাত্মক সংখ্যাকে নিয়ন্ত্রিত সংখ্যা বলে। যেমন +12 -13 ইত্যাদি। দেখো, +12 এর কোনো একক নেই। +12টা কি? একটা ধনাত্মক সংখ্যা। বোঝা গেল? আর -13 কি? একটা ঋণাত্মক সংখ্যা। তাহলে এককবিহীন এই যে +12 আর -13 এদের তো কোনো একক নেই, তাই তো? নিয়ন্ত্রিত সংখ্যা কাকে বলে? এককবিহীন, মানে যার একক থাকবে না, এবং ধনাত্মক অথবা ঋণাত্মক সংখ্যাকে নিয়ন্ত্রিত সংখ্যা বলে। বোঝা গেল? যেমন +12 -13 ইত্যাদি। বোঝা গেল? তারপরের বিষয় পরম মান। দেখো, +3 এর পরম মান 3, -3 এর পরম মান 3। দেখো, +3 এর পরম মান 3, -3 এর পরম মান 3, কিন্তু এদের চিহ্ন আলাদা। তাহলে আমরা বলতে পারি যে সংখ্যার পরম মান বের করতে হবে সেটা প্লাস হোক আর মাইনাস হোক, শুধু সংখ্যাটাই লিখব, প্লাস মাইনাসগুলো লিখব না, মানে চিহ্নটা লিখব না। বোঝা গেল? যেমন দেখো, এখানে +3 এর পরম মানে কী লেখা হচ্ছে? 3, প্লাস এখানে লেখা হয়নি। তারপরে দেখো, -3 এর পরম মান কী লেখা হচ্ছে? 3, মাইনাস লেখা হয়নি। বোঝা গেল? পরের বিষয়, কিভাবে সংখ্যা রেখা আঁকতে হবে।
দেখো, প্রথমে সংখ্যা রেখা আঁকতে খাতার মাঝখানে একটা সরলরেখা আঁকতে হবে। তারপর এদিকে একটা তীর চিহ্ন দিতে হবে, এদিকে তীর চিহ্ন দিতে হবে। তারপর তীর চিহ্ন থেকে কিছুটা জায়গা বাদ দিয়ে এইভাবে দাগ দিতে হবে। যখন তোমরা এগুলো দাগ দিবে, এই যে দুটো দাগ দিলাম, দেখবে এই দুটো দাগের মধ্যে যেন নির্দিষ্ট দূরত্ব থাকে। যদি এর মধ্যে দূরত্ব 1 সেমি হয়, তাহলে এই দুটো দাগের মধ্যে 1 সেমি দূরত্ব থাকতে হবে। ঠিক আছে? এইভাবে আঁকানোর পর মাঝ বরাবর শূন্য দিবে। ঠিক আছে? তারপর শূন্য এর ডান দিকে ধনাত্মক সংখ্যা লিখবে। তাহলে শূন্য এর পরে ধনাত্মক সংখ্যা +1, +2, +3, +4, +5, এইভাবে সংখ্যাগুলো লিখে দেবে। দেখো, এই যে ধনাত্মক সংখ্যা, এদের মধ্যে যে বড় সংখ্যা তার তো কোনো অস্তিত্ব নেই, তার জন্য এদিকে তীর চিহ্ন দেওয়া হয়েছে। বুঝলে? তারপর শূন্য এর বাঁ দিকে ঋণাত্মক সংখ্যা লিখবে। দেখো, সবচেয়ে বড় ঋণাত্মক সংখ্যার তো অস্তিত্ব নেই, তার জন্য এদিকে তীর চিহ্ন দেওয়া হয়েছে। বোঝা গেল? এইভাবেই সংখ্যা রেখা আঁকতে হবে। দেখো, আবার বলছি কীভাবে সংখ্যা রেখাটা আঁকলাম। প্রথমে একটি সরলরেখা আঁকলাম, তারপরে এখান থেকে কিছুটা জায়গা বাদ দিয়ে এইভাবে দাগ দিলাম। আর কি করলাম, এই যে দাগ, এই দুটো দাগের মধ্যে যে দূরত্ব, সেটা কি থাকতে হবে, সবসময় নির্দিষ্ট থাকতে হবে। ঠিক আছে? তারপরে কি করলাম, মাঝ বরাবর শূন্য দিলাম। শূন্য দেওয়ার পরে শূন্য এর ডান দিকে ধনাত্মক সংখ্যা লিখলাম, আর শূন্য এর বাঁ দিকে ঋণাত্মক সংখ্যা লিখলাম। বোঝা গেল? পরের বিষয়, কিভাবে সংখ্যা রেখা থেকে ছোট ও বড় সংখ্যা খুঁজব। এর জন্য প্রথমে সংখ্যার ডান দিক ও বাঁ দিক কোনটা সেটা শিখতে হবে। দেখো, শূন্য এর ডান দিক কোনটা ও বাঁ দিক কোনটা সেটা শিখব। ঠিক আছে? মনে করো শূন্যর জায়গায় তুমি দাঁড়িয়ে আছো, তোমার ডান দিক কোন দিকে হবে? এদিকে হবে তো না? বাঁ দিক এদিকে হবে তো, তাই না? তোমার যেদিকে ডান দিক হবে সেদিকে শূন্যেরও ডান দিক হবে, তোমার যেদিকে বাম দিক হবে শূন্যেরও বাম দিক হবে। বোঝা গেল? তাহলে শূন্য এর ডান দিক কোনটা? এদিকে। আর বাম দিক এই দিকে। বুঝলে? এখন আমরা শিখব দুটি ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে কোন সংখ্যা ছোট, কোন সংখ্যা বড়। দুটি
ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে দুটি ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে যে সংখ্যার পরম মান বেশি, যে সংখ্যার পরম মান বেশি সেই সংখ্যাই ছোট। একটি উদাহরণ দিয়ে বুঝি ব্যাপারটা কি। যেমন দেখো -1 -2, -1 আর -2 এর মধ্যে কোন সংখ্যা বড় সেটা এখন আমরা খুঁজব। ঠিক আছে, এর জন্য আমাদের প্রথমে -1 আর -2 এর পরম মান বের করতে হবে। -1 এর পরম মান 1 আর -2 এর পরম মান 2। এখন আমরা দেখব কোন সংখ্যার পরম মানটা বেশি। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি -2 এর পরম মান বেশি -1 এর পরম মান থেকে, তাই তো? আমরা জানি দুটি ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে যে সংখ্যার পরম মান বেশি সেই সংখ্যাই ছোট। এখানে -2 এর পরম মান বেশি -1 এর পরম মান থেকে, তাই তো? তাহলে এখানে -2 হবে ছোট আর -1 হবে বড়। বোঝা গেল? পরের বিষয়, দুটি ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে কোন সংখ্যা বড় কোন সংখ্যা ছোট। দুটি ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে যে সংখ্যার পরম মান বেশি সেই সংখ্যাই বড়। একটি উদাহরণ দিয়ে বুঝি ব্যাপারটা কি। যেমন দেখো +1 +5 এর মধ্যে কোনটা বড়। তার আগে আমাদের +1 আর +5 এর পরম মান বের করতে হবে। +1 এর পরম মান 1 +5 এর পরম মান 5, তাই তো? এরপরে আমরা পরম মানগুলির মধ্যে তুলনা করব। পরম মান যখন তুলনা করছি তখন দেখতে পাচ্ছি +5 এর পরম মান +1 এর পরম মান থেকে বড়, তাই তো? আর এখানে কি লিখলাম, দুটি ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে যে সংখ্যার পরম মান বেশি সেই সংখ্যাই বড়। তাহলে +5 এর পরম মান বেশি +1 এর পরম মান থেকে, তাই তো? তাহলে +5 কি হবে, বড় হবে। বোঝা গেল? তারপর ধনাত্মক সংখ্যা সব সময়
সব সময় ঋণাত্মক সংখ্যা থেকে বড় হবে দেখো লিখলাম +1 আর -5 কি বলা আছে এখানে ধনাত্মক সংখ্যা সবসময় ঋণাত্মক সংখ্যা থেকে বড়, তাহলে এখানে +1 কি হবে -5 থেকে বড় হবে, বোঝা গেল। তারপর শূন্যকে ধনাত্মক ও ঋণাত্মক কোনো সংখ্যার মধ্যে ধরা হয় না, অর্থাৎ শূন্য ধনাত্মক সংখ্যাও নয় ঋণাত্মক সংখ্যাও নয়। তারপর সংখ্যা রেখার যে কোনো একটি সংখ্যা থেকে যতই ডান দিকে যাওয়া যায় ততই সংখ্যার মান বাড়তে থাকে যেমন দেখো আমি +1 থেকে ডান দিকে যাব, +1 এর ডান দিক তো এদিকে, তাই না? তাহলে +1 থেকে যখন আমি ডান দিকে যাচ্ছি তখন কি পেলাম +2, তারপরে +3, তারপর +4, তাই তো? তাহলে কি দেখলাম সংখ্যার মান কি হচ্ছে ক্রমশ বাড়ছে, তাই তো? তারপর সংখ্যা রেখার যে কোনো একটি সংখ্যা থেকে যতই বাম দিকে যাওয়া যায় ততই সংখ্যার মান কমতে থাকে। দেখো আমি +5 একটা সংখ্যা নিলাম, এই সংখ্যার বাম দিকে যাব, তা বাম দিক তো এদিকে হবে, তাই তো? তাহলে বাম দিকে যখন যাচ্ছি প্রথমে পেলাম +4, তারপরে +3, তারপর +2, তাহলে দেখলাম কি হচ্ছে সংখ্যার মানে কি হচ্ছে ক্রমশ কমছে, বোঝা গেল? দেখো তাহলে -2 আর -3 এর মধ্যে কে বড় হবে? এখানে -2 এর পরম মান 2 আর -3 এর পরম মান 3, তাই তো? পরম মান কার ছোট? -2 এর পরম মান ছোট, তাহলে -2 কি হবে -3 থেকে বড়,
ঠিক আছে। তারপরে দেখো +1 আর +2, এর মধ্যে কোনটা বড়? যেহেতু দুইটাই ধনাত্মক সংখ্যা, তাহলে যার পরমান বড় হবে সেই সংখ্যায় বড় হবে। তাহলে কি হবে? +2 কি বড়। তারপরে -1 আর +2, একটা ঋণাত্মক সংখ্যা একটা ধনাত্মক সংখ্যা, তাই তো? ঋণাত্মক আর ধনাত্মক সংখ্যার মধ্যে সবসময় কী হবে? ধনাত্মক সংখ্যাটা বড় হবে। বোঝা গেল? দুটাই যদি ঋণাত্মক সংখ্যা হয় তাহলে যে সংখ্যার পরম মান কম সেই সংখ্যাটাই কী হবে? বড় হবে। এখানে -2 এর পরম মান 2 আর -3 এর পরম মান কি? 3, তাই তো? -2 এর পরম মান কী হচ্ছে? কম হচ্ছে, তাহলে -2টা কী হবে? বড় হবে। বোঝা গেল? পরের বিষয়, কিভাবে বিপরীত রাশি খুঁজতে হবে। এর জন্য আমাদের প্রথমে কয়েকটি বিপরীত অর্থ জানতে হবে, যেগুলি হলো বেশি কম, লম্বা খাটো, ভারী হালকা, আয় ব্যয়, জমা খরচ, লাভ ক্ষতি, ছোট বড়, বৃদ্ধি হ্রাস, পূর্ব দিক পশ্চিম দিক, উত্তর দক্ষিণ, ওপরে নিচে, ডান দিক বাম দিক। ঠিক আছে? দেখো বলেছে 15 মিটার উত্তরে এর বিপরীত রাশি খুঁজি। 15 মিটার উত্তরে এর বিপরীত কী হবে? 15 মিটার দক্ষিণে, তাই তো? বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি, -15 মিটার উত্তরে, তাই তো? দেখো 15 মিটার দক্ষিণে আর -15 মিটার উত্তরে, এই দুটি বাক্যের অর্থ কি? একই, তাই তো? তাহলে 15 মিটার উত্তরে এর বিপরীত রাশি কি হবে? 15 মিটার দক্ষিণে বা -15 মিটার উত্তরে। বোঝা গেল? দেখো তারপরে বলেছে -9 মিটার উপরে ওঠা এর বিপরীত রাশি খুঁজি। কি করব? লিখব -9 মিটার উপরে ওঠা এর বিপরীত কি হবে? নিচে নামা, তাই তো? তাহলে -9 মিটার উপরে ওঠা এর বিপরীত রাশি কী হবে? -9 মিটার নিচে নামা। বা এটাকে আমি এভাবে লিখতে পারি, 9 মিটার উপরে ওঠা। বোঝা গেল? দেখো -9 মিটার নিচে নামা আর 9 মিটার উপরে ওঠা, এই দুটি বাক্যের অর্থ একই। বোঝা গেল? তাহলে তো বলতে পারি না, -9 মিটার উপরে ওঠা এর বিপরীত রাশি -9 মিটার নিচে নামা বা 9 মিটার উপরে ওঠা।